হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো, সেই সিনেমাটি তৈরি করা হয়েছিল আজ থেকে ৭৫ বছর পূর্বে ১৯৫০ সালে। সিনেমাটি তৈরি করেছিল হচ্ছে জাপান, এবং এই সিনেমাটি ওই সময়ে ভ্যানিস ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন লায়ন এবং ১৯৫২ সালে একাডেমি অনারারি অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং এই সিনেমাটিকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিল্ম অফ জাপান হিসেবে গ্লোরিফাই করা হয়। এবং এই সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 10-এ 8.2। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে বর্তমান সময়ের যে ভিএফএক্স বা পুঁজিবাদী যে সিনেমা চলচ্চিত্র রয়েছে তার বাইরে আজ থেকে ৭৫ বছর আগে কোন টাইপ সিনেমা হতো সেটার একটা ফ্লেভার নিয়ে আসি। সিনেমাটা খুবই ইন্টারেস্টিং, তবে তোমাকে নিশ্চিত করতে পারি সিনেমাটি যদিও ৭৫ বছর আগের, তবে তারপরেও খুবই ইন্টারেস্টিং। এবং এই সিনেমার মোটিভ দেওয়া হয়েছে এটাই যে মানুষ কখনোই সত্যি কথা বলে না, সবসময় নিজের ফেভারে কথা বলে। মানে সিনেমার মেসেজ হচ্ছে এটাই যে একটা মানুষ যত ভালোই হোক না কেন, সে সবসময় নিজের ফেভারে কথা বলবে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা স্টার্ট করি। তবে তার আগে যদি ব্রেক থাকে সেটা তুমি স্কিপ করে মূল ভিডিওতে যাবে, এবং স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে তারপর তুমি স্কিপ করে চলে যাবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে, এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি পিএসজি এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো তাহলে পেতে পারো ১২,০০০ টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো চলচ্চিত্রের শুরুতে আমরা দেখতে পাই প্রচন্ড বৃষ্টির মাঝে রমসন গেটের নিচে, মানে এই সিনেমাটার নাম হচ্ছে রমসন। এই যে একটা গেট রয়েছে, গেটটার উপর ছাদ রয়েছে, এই গেটটার নাম হচ্ছে রমসন। তো বৃষ্টিতে ওই গেটের নিচে দুজন ব্যক্তি বসে রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে কাঠুরে, আরেকজন হচ্ছে মন্দিরের পুরোহিত। তো কিছুক্ষণ পর একজন সাধারণ লোক দৌড়ে আসে এবং সেই গেটটার নিচে আশ্রয় নেয়। আর তখন সে শুনতে পায় ওই কুঠারি পুরোহিতকে বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। আর তখন সাধারণ মানুষটা প্রশ্ন করে, তুমি কি বুঝতে পারছো না, কি নিয়ে কথা বলছো? তো ওই কাঠুরে চুপ করে থাকে। আর তখন ওই পুরোহিত বলে, আমি এরকম অদ্ভুত কাহিনী কখনো শুনিনি, আর এই কাহিনীটা রীতিমতো আমার কাছে ভয়ঙ্কর লেগেছে। এরপর হয়তো মানুষের প্রতি আমার বিশ্বাসই চলে যাবে। তো তখন সাধারণ মানুষটি আবারও জিজ্ঞাসা করে, কি হয়েছে, আমাকে একটু খুলে বলো। তো তারপরে ওই কাঠুরে কাহিনী বলা শুরু করে। তো কাঠুরে বলে, 3 দিন আগে সে জঙ্গলে যায় কাঠ কাটতে, আর তখন জঙ্গলে গাছের মধ্যে সে একটা মেয়েদের হ্যাট দেখতে পায়। আর কিছু দূর সামনে এগিয়ে গিয়ে সে দেখতে পায় একটা সামুরাই ক্যাপ পরে রয়েছে, আর তারপর কাটা দড়ি রয়েছে, রক্ষা কবচ রয়েছে, আর সর্বশেষে সে দেখতে পায় ওই সামুরাইয়ের মৃতদেহ। আর এরপর সে দৌড়ে জঙ্গল থেকে বেরিয়ে যায় এবং পুলিশকে জানায়। আর আজকে তাকে ডাকা হয় ঘটনার সাক্ষী দেওয়ার জন্য। তো সে যখন আদালতে বিচারকের সামনে গিয়ে বলতে থাকে যে ওই দিন সে কি কি দেখেছে। তো যাই হোক, কাঠুরের সাক্ষী নেওয়ার পরে পুরোহিতের কথা বলার সময় আসে, আর সে জানায় মৃত সামুরাইয়ের সাথে তারও দেখা হয়েছিল, মানে বেঁচে থাকতে, যখন সামুরাইটি একটা নারীকে নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল। তবে পর্দার কারণে সেই পুরোহিত ওই নারীর মুখ দেখতে পায়নি। আর এরপর পুলিশ করে কি একজন লোককে নিয়ে আসে যার নাম হচ্ছে ব্র্যান্ডেড। আর এখানে পুলিশ জানায় 2 দিন আগে নদীর পারে ওই মৃত ব্যক্তির তীর এবং ঘোড়া এই ব্র্যান্ডেড নামের লোকটার কাছে সে পেয়েছে। তো সেই হিসেবে সন্দেহভাজন হিসেবে ওকে ধরে নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, এখানে ব্র্যান্ডেড জানায়, আমি ঘোড়ায় চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ তৃষ্ণার্ত হয়ে পড়ি, আর তাই পাহাড়ি ঝর্ণার পানি পান করি। আর এরপরে আমার পেট ব্যথা শুরু হয়, আর তারপর নদীর পাড়ে এসে ঘোড়া থেকে আমি নেমে যাই। তো এরপর ওই ব্যান্ডেডকে রিমান্ডে নেওয়ার পরে ব্যান্ডেড স্বীকার করে সেই ওই সামুরাইকে হত্যা করেছে। আর তারপর সকল সত্য কথা বলতে শুরু করে। সে বলে সে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল এবং এরপর ঘুমিয়ে যায়। আর তখনই হঠাৎ করে জোরে বাতাস আসে, আর ওই বাতাসটা যদি না আসতো তাহলে আমার ঘুমও ভাঙতো না, আমি হয়তো খুনও করতাম না। আর ওই বাতাসে ঘুম ভেঙে যাওয়ার পরে সামুরাইয়ের স্ত্রীর মুখের সামনের পর্দা সরে যায় এবং আমি তার সুন্দরী চেহারা দেখতে পাই। আর আমার কাছে তখন মনে হয় সে কোনো নারী নয়, বরং আমি কোনো দেবীর মুখ দেখতে পেয়েছি। আর তখনই আমি সিদ্ধান্ত নিই ওই মেয়েটিকে দিয়ে আমি আমার যৌন বাসনা পূরণ করব এবং তাকে আমি আমার রক্ষিতা বানাবো। এমনকি এর জন্য
সেখানেও যদি ওই সামুরাইকে হত্যা করার প্রয়োজন পড়ে সেটাও করব, তবে হত্যা না করে যদি ওই মেয়েটিকে পাওয়া যায় সেটা হবে উত্তম। তো এই জন্য আমি দৌড়ে সামুরাই এবং তার স্ত্রীর কাছে যাই, তার চতুর্দিকে ঘুরতে থাকি আর তারপর সেই তরোয়াল বের করি আর তরোয়ালটি দেখিয়ে সামুরাইকে বলি বনের অপর পাশে একটা ধ্বংস অবশেষের নিচে অনেক পুরনো দামি একটা প্রাচীন তরোয়াল রয়েছে এবং আমি একটা আয়নাও খুঁজে পেয়েছি। আর উল্লেখ্য ওই সময় আয়নার দাম অনেক ছিল আর কি, মানে ঘটনা আছে আর কি 150 বছর আগে। তো সামুরাই যদি ওই তরোয়াল আর আয়নাটি নিতে চায় তাহলে অল্প দামে বিক্রি করব। তো এই কথা শুনে সামুরাই করে কি তার স্ত্রীকে বসিয়ে রেখে আমার সাথে যাওয়া শুরু করে এবং বনের এক পর্যায়ে গিয়ে আমি ওই সামুরাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ি এবং সামুরাইতে হেরে যায়। আর তারপর আমি সামুরাইকে গাছের সাথে বেঁধে রওনা দিই সামুরাইয়ের স্ত্রীর উদ্দেশ্যে। আর তারপর সামুরাইয়ের স্ত্রীকে গিয়ে বলি সামুরাই অসুস্থ হয়ে পড়েছে। আর এই কথা শুনে সামুরাইয়ের স্ত্রীর চেহারা বিবর্ণ হয়ে যায় এবং সে অবাক হয়ে তাকিয়ে থাকে আমার দিকে। আর তারপর আমি সামুরাইয়ের স্ত্রীকে নিয়ে দৌড়ে সামুরাই যেখানে আছে সেখানে নিয়ে যাওয়া শুরু করি। তবে যাত্রাপথে সামুরাইয়ের স্ত্রীর যে মাথার হেডটা সেটা একটা গাছের সাথে আটকে যায়। আর সেখানে যাওয়ার পরে সামুরাইয়ের স্ত্রী দেখতে পায় তার স্বামী গাছে বাঁধা অবস্থায় রয়েছে। তো ওই জায়গাতে আমরা তিনজনই প্রত্যেকের দিকে তাকাই এবং প্রত্যেকের অবস্থা বোঝার চেষ্টা করি। আর এরপর এক পর্যায়ে রাগে পাগল হয়ে সামুরাইয়ের স্ত্রী তার সাথে থাকা ছোট্ট ছুরি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে পেরে ওঠে না এবং আমি তাকে ধরে ফেলি। আর তারপর আমি তাকে ধর্ষণ করি। তবে সামুরাইকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। আর তারপর আমি যখন সেখান থেকে চলে যেতে লাগি তখন সামুরাইয়ের স্ত্রী এসে আমার পা জড়িয়ে ধরে এবং আমাকে বলে যে তুমি এবং সামুরাই তোমাদের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে, কারণ আমার সম্মান তোমাদের দুজন পুরুষের সাথে ভাগ করা হয়ে গিয়েছে আর এর চেয়ে একটা নারীর মৃত্যুও বেশি ভালো। তো আমি বেঁচে থাকলে যে কোনো একজনের সাথে যাব। আর তখনই আমি করি কি সামুরাইয়ের বাঁধন খুলে দেই এবং সামুরাইকে তরোয়াল ফিরিয়ে দেই। আর তারপর আমরা একে অপরের সাথে লড়াই করি এবং মারামারির এক পর্যায়ে সামুরাই পড়ে যায়। আর তারপর আমি তার তরোয়াল দিয়ে সামুরাইকে হত্যা করি। আর সামুরাই মারা যাওয়ার পরে আমি যখন পেছনে ফিরে তাকাই আমি দেখতে পাই সেখানে আর সামুরাইয়ের স্ত্রী নেই। তো এই সকল কথা ব্যান্ডেড বিচারকের সামনে বর্ণনা করে। আর তখন বিচারক ব্যান্ডেডকে মানে খুনিকে ওই মেয়েটার ছুরির ব্যাপারে জিজ্ঞাসা করে। আর ওই ছুরিটা খুবই দামি ছিল, যেটার মধ্যে অনেক দামি হীরা খচিত ছিল। তো ব্যান্ডেড বলে আমি তো ওই ছুরিটা নিইনি, আর আমি ওই ছুরিটার ব্যাপারে ভুলেও গিয়েছিলাম, মনে থাকলে নিতাম, যেহেতু ঘোড়া নিয়েছি, তীর নিয়েছি, ছুরির কথা মনে থাকলে ছুরিও নিতাম। মানে এই পর্যায়ে শুনানির পরে আমরা আবারও রাসমন গেটের নিচে ওই কুঠার, ওই সাধারণ ব্যক্তি আর ওই পুরোহিতকে দেখতে পাই। তো পুরোহিত জানায় ওই ঘটনার পরে মন্দিরে লুকানো অবস্থায় মেয়েটিকে পুলিশ উদ্ধার করে, মানে সেই স্ত্রীও ধরা পড়েছে সামুরাই, মানে ওই স্ত্রীকেও খুঁজে পাওয়া গিয়েছে সামুরাই। কিন্তু এখানে কুঠার বলে এই সবই মিথ্যা কথা, মানে ওই খুনি যা বলেছে সব মিথ্যা কথা। আর এরপর পুরোহিত বলে হ্যাঁ হতেও পারে, কারণ ওই খুনি যেটা বলেছে তার থেকে ওই সামুরাইয়ের স্ত্রী যে বর্ণনা করেছে সেটা সম্পূর্ণ ভিন্ন। তো এরপর আমরা দেখতে পাই ওই সামুরাইয়ের স্ত্রীকে বিচারকের সামনে আনা হয়, যে সেদিনের ঘটনা বলতে শুরু করে এবং সে জানায় ওই ব্র্যান্ডেড তাকে ধর্ষণ করার পরে তার স্বামীকে বাঁধনমুক্ত করে সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর তারপর আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি এবং এক পর্যায়ে আমি যখন আমার স্বামীর চোখের দিকে তাকাই তার চোখের দৃষ্টি আমার শরীরের রক্তকে ঠান্ডা করে দেয়। তার দৃষ্টিতে না ছিল রাগ, না ছিল দুঃখ, শুধু ছিল একরাশ ঘৃণা, তাও আমার উপর। আর আমি তখন আমার স্বামীকে বলি আমার দিকে এভাবে তাকিও না, বরং তুমি আমাকে হত্যা করে ফেলো। বাট তখন আমার স্বামী সেভাবেই তাকিয়েছিল। আর তখন আমি এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আমি ছুরিটি মাটি থেকে তুলে নেই আর আমি আমার স্বামীর বুকের বাঁধন খুলে দেই। আর তারপর ছুরিটি আমার স্বামীর দিকে তুলে ধরে বলি আমাকে হত্যা করো, কিন্তু আমার স্বামী তখনও কোনো কিছু না করে ওভাবে আমার দিকে তাকিয়েছিল। আর সেই দুঃখে আমি হতবিহম্বল হয়ে ছুরিটি নিয়ে একবার পেছনে যাই, একবার সামনে যাই, আর এইভাবেই এক পর্যায়ে অজ্ঞান হয়ে স্বামীর উপর পড়ে যাই। আর যখন জ্ঞান ফিরে আসে আমি আমার স্বামীকে মৃত অবস্থায় পাই এবং আমি দেখতে পাই আমার যে হাতে ছুরিটা ছিল সেটা আমার স্বামীর বুকে গেঁথে গিয়েছে। আর এরপর আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করি কিন্তু আমি সাহস পাইনি। তো এই শুনানির পরে আবারও আমাদের ব্রেক দেওয়া হয় আদালতে এবং রমসন গেটে আমাদের দেখানো হয়। তো এখানে সাধারণ ব্যক্তিটা সে জানায় আমি তো দুজনের দুই রকম কথা শুনে কনফিউজড হয়ে গেলাম। আর তখন পুরোহিত জানায় ঘটনা এখানেই শেষ নয়, মৃত ব্যক্তিরও বয়ান রয়েছে। তো এই কথায় আমরা বুঝি যে এই ঘটনাগুলো মূলত ঘটেছে আগে, মানে গতকালই হয়তো ঘটেছে, মানে আদালতের ঘটনা, আর এই ঘটনা নিয়ে ওরা আলোচনা করছে আর কি। তো এখানে ওই সাধারণ ব্যক্তি জানতে চায় মৃত ব্যক্তির বয়ান, মৃত ব্যক্তি আবার কিভাবে বললো? তো তখন পুরোহিত জানায় একজন কবিরাজের মাধ্যমে। তো কুঠার বলে মৃত ব্যক্তির বয়ানও মিথ্যা ছিল। তো এরপর আমরা দেখতে পাই বিচারকের সামনে একজন কবিরাজকে আনা হয় এবং সে রিচুয়াল করার পরে তার উপর মৃত ব্যক্তির আত্মা ভর করে। তো মৃত ব্যক্তির আত্মা জানায় তার স্ত্রীর উপর আক্রমণ করার পরে ব্র্যান্ডেড মানে ওই খুনি তার স্ত্রীকে পরামর্শ দিতে থাকে বা উস্কাতে থাকে এবং ওই খুনি ছিল খুবই চতুর এবং ব্র্যান্ডেড আমার স্ত্রীকে বলতে থাকে তুমি তোমার স্বামীকে পরিত্যাগ করো, আমাকে বিয়ে করো। আর ওই খুনি আরো বলে তোমার প্রতি ভালোবাসা থেকেই তো আমি তোমাদের আক্রমণ করেছি। তো এই কথা শুনে আমার স্ত্রী মোহগ্রস্ত হয়ে পড়ে এবং ব্র্যান্ডেডের দিকে তাকায়। আর তখন সে ব্র্যান্ডেডকে বলে তুমি আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে চলো। আর তখনই ওই খুনি আমার স্ত্রীকে নিয়ে রওনা হয়। আর ঠিক ওই সময়ই আমার স্ত্রী ব্র্যান্ডেডকে বা ওই খুনিকে বলে আমাকে হত্যা করার জন্য, কারণ সামুরাই বেঁচে থাকলে সে পরে ঝামেলা করবে, আমি তোমার সাথে যেতে পারবো না। তো এর জন্য ওই খুনি দ্বিধায় পড়ে যায় এবং এক পর্যায়ে সে আমার স্ত্রীকে মাটিতে ফেলে দিয়ে পা দিয়ে চেপে ধরে। আর তারপর সামুরাইয়ের কাছে জানতে চায় সে কি তার স্ত্রীকে হত্যা করবে নাকি বাঁচাবে। তো ব্র্যান্ডেডের এই প্রশ্নের জন্য সামুরাই মনে মনে ব্র্যান্ডেডকে ক্ষমা করে দেয়, মানে খুনিকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যে না তুই যা করেছিস আমি ক্ষমা করে দিয়েছি, মানে পুরুষ হয়ে পুরুষের মান রেখেছিস। কিন্তু তখনই আমার স্ত্রী দৌড়ে পালিয়ে যায় আর ব্র্যান্ডেড তখন পেছনে দৌড়াতে থাকে ওই মেয়েটিকে
মেয়েটিকে ধরার জন্য বা আমার স্ত্রীকে ধরার জন্য, কিন্তু কিছুক্ষণ পর ব্র্যান্ডেড একা ফিরে আসে এবং তরল দিয়ে আমার বাঁধন মুক্ত করে দেয়। আর তারপর ব্র্যান্ডেড আমাকে জানায় যে আমার স্ত্রী পালিয়ে গিয়েছে। আর তারপর আমি কাঁদতে শুরু করি এবং আমার স্ত্রীর ছুরিটা দেখতে পাই এবং ছুরি নিয়ে আমার নিজের বুকের মধ্যে ঢুকিয়ে দিই। আর তারপর চোখে অন্ধকার দেখি, আর কোনো শব্দ শুনতে পাই না। তবে কিছুক্ষণ যাওয়ার পরে আমি শুনতে পাই কে একজন আমার কাছে এসেছে এবং আমার বুকে থেকে ছুরিটা বের করে নিয়েছে। তবে সেটা কে ছিল আমি জানি না। তো এরপর ঘটনা আবারও রসমন গেটে আসে এবং আমরা দেখতে পাই এবার কুঠারি উত্তেজিত হয়ে বলে কোনো ছুরিই ছিল না, সামুরাই মারা গিয়েছিল তরবারির আঘাতে। তো তখন ওই সাধারণ লোকটি প্রশ্ন করে, তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি সবই জানো, তাহলে তুমি কেন কোর্টে সাক্ষী দিলে না? তখন ওই কুঠারি বলে, আমি জাস্ট এই ঘটনায় ইনভলভ হতে চাই না, জড়িত হতে চাই না। তো তখন ওই সাধারণ ব্যক্তি আবারও বলে, আচ্ছা তুমি আমাকে বলো অন্তত কি দেখেছো? তখন ওই কুঠার বলে, আমি বনের মধ্যে সর্বপ্রথম মেয়েটির হ্যাট দেখতে পেয়েছি, আর কিছু দূর সামনে গিয়ে আমি শুনতে পাই মেয়েটি কাঁদছে। আর তারপর ঝোপের আড়াল থেকে দেখতে পাই একটা লোক দড়ি দিয়ে বাঁধা, আর মহিলাটি কাঁদছে এবং তার সামনে ওই খুনি ব্যান্ডিট দাঁড়িয়ে রয়েছে। আর তখন ওই সাধারণ লোকটি আবারও প্রশ্ন করে, আচ্ছা তাহলে তুমি বিচারকের সামনে মিথ্যা বললে কেন? তুমি না বলেছিলে তুমি বনের মধ্যে সামুরাইয়ের মৃতদেহ দেখেছিলে, তাহলে তো তুমি তো ওকে জীবিত অবস্থায় দেখেছিলে। তখন এখানে ওই কুঠারি আবারও ভয় পেয়ে বলে, আমি আসল ঘটনার সাথে জড়াতে চাইনি, এজন্য বিচারককে মিথ্যা বলেছি। বাট তখন ওই সাধারণ ব্যক্তিটি ওই লোকটিকে অনুরোধ করে, তুমি পুরো ঘটনা আমাকে খুলে বলো, সমস্যা নেই। তো তখন ওই কুঠারি জানায়, আমি দেখতে পাই যে ওই খুনি হাঁটু গেড়ে মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা করছে এবং ওই খুনি অনুরোধ করছে তার স্ত্রী হওয়ার জন্য। আর সে মেয়েটিকে প্রমিস করে সে ডাকাতি ছেড়ে দেবে, সৎ পথে উপার্জন শুরু করবে যদি ওই মেয়েটি ওকে বিয়ে করে। বাট মেয়েটি জানায় অসম্ভব, তার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া অসম্ভব এবং সে দৌড়ে গিয়ে ছুরিটি দিয়ে সামুরাইকে বাঁধন মুক্ত করে। আর খুনি তখন বুঝতে পারে এই মেয়েটি ওদের দুই পুরুষকে যুদ্ধ করতে বলছে তাকে পাওয়ার জন্য, যে বেঁচে থাকবে তাকে বিয়ে করবে। কিন্তু সামুরাই তার স্ত্রীর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে অস্বীকার করে এবং সামুরাই তার স্ত্রীকে বলে, তোমার সম্মান দুই পুরুষের মধ্যে ভাগ হয়ে গিয়েছে, তুমি কেন নিজে নিজে আত্মহত্যা করছো না? বাট খুনি তখন জানায়, তুমি তোমার স্ত্রীকে চাইলে রাখতে পারো। আর এই কথা বলেই খুনি চলে যেতে থাকে। আর তখন ওই মেয়েটিও খুনির পেছনে চলে যায়। বাট ওই খুনি তখন ওই মেয়েটিকে ধমক দেয় পেছনে না আসার জন্য, মানে খুনির কাজ হয়ে গিয়েছে, সাময়িক শান্তি হয়ে গিয়েছে। বাট মেয়েটি তখন প্রচন্ড রেগে যায় এবং দুজনের দিকেই উপহাসের হাসি হাসতে থাকে। সে তার স্বামীকে বলতে থাকে সে যদি প্রকৃত পুরুষ হতো তাহলে তাকে রক্ষা করতো, আর এই খুনি যদি তাকে ভালোই বাসতো তাহলে তাকে এখন সাথে নিয়ে যেত। তো এই কথা শুনে সামুরাই এবং খুনি দুজনে উত্তেজিত হয়ে যায়, একে অপরকে পুরুষত্ব দেখাতে যায়, তরবারি দিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং মারামারির এক পর্যায়ে সামুরাইয়ের তরবারি একটা গাছের গুড়ির সাথে আটকে যায়। আর তারপর খুনি বা ব্যান্ডেড করে কি তার তরলটি সামুরাইয়ের দেহে ঢুকিয়ে দেয়। বাট ততক্ষণে সামুরাইয়ের স্ত্রী সেখান থেকে পালিয়ে যায় এবং খুনি ব্যান্ডেড করে কি সামুরাইয়ের দেহ থেকে তরলটি তুলে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর কাহিনী আবারও আসে হচ্ছে রাসমন ব্রিজে। তো এখানে কুঠার দাবি করে এইটাই সত্যি ঘটনা যেটা আমি বললাম। বাট তখন ওই সাধারণ লোক বলে, তোমার কথাও আমার সন্দেহ হচ্ছে। বাট এখানে তখন ওই পুরোহিত বলে, যদি মানুষ কারো কথাই বিশ্বাস না করে তাহলে তো এই পৃথিবী নরকে পরিণত হবে, আমি তো মানুষকে বিশ্বাস করি। বাট তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আর তখন ওই সাধারণ লোকটি দৌড়ে ওই বাচ্চাটির কাছে যায় এবং পরিত্যক্ত অবস্থায় একটা বাচ্চাকে দেখতে পায়। আর ওই বাচ্চার গায়ে অনেক দামি পোশাক ছিল আর কি, হয়তো কোনো বড় লোকের মেয়ে বাচ্চাটি এখানে ফেলে গিয়েছে সমাজের লজ্জা থেকে বাঁচার জন্য। তো তখন এই দৃশ্য দেখে কুঠার ধমক দেয় যে তুমি বাচ্চাটির কাছ থেকে দামি পোশাক খুলে নিচ্ছ কেন? তো তখন ওই সাধারণ ব্যক্তিটা উত্তর দেয়, এই দামি পোশাক যদি আমি না খুলে নিতাম অন্য কেউ তো নিয়ে যেত, তো আমি নিলে দোষ কিসের? বাট কুঠার তখন উত্তর দেয়, এটা তো অন্যায়। আর তখন ওই সাধারণ লোকটি বলে, দেখো এই বাচ্চার বাবা মা যে এই বাচ্চাটাকে ফেলে দিয়েছে এটা অন্যায় নয়, শুনো এই দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর। আর তখন ওই কাঠুরে বলতে থাকে, এই পৃথিবীর সবাই স্বার্থপর এবং অসৎ নয়। এর এই কথা বলেই কাঠুরে করে কি ওই সাধারণ লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। বাট তখন সাধারণ লোকটি বলে, শোনো তুমি সবাইকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে নয়। তুমি যেহেতু সব ঘটনা দেখেছো এবং ওই ছুরিটা যেহেতু পাওয়া যায়নি, যে ছুরিতে হীরা ছিল, দামি মুক্তা খচিত ছিল, সেটা কোথায় গেল? হ্যাঁ, যেটা সম্পর্কে ওই খুনি বলেছিল ওই ছুরিটার কথা, সেটা কি ঘাসে গুড়িয়ে গিয়েছে নাকি সেটা তুমি চোরে করেছো? তুমি চোর হয়ে আরেকজনকে চোর বলছো? তোমার কাহিনী তো সত্য নয়, তুমিও তো মিথ্যা কথা বলেছো, তুমিও তোমার ফেভারেই বলেছো এবং তোমরা যে কজন গল্প বলেছো সবাই সবার ফেভারে বলেছো। তো এরপরে বৃষ্টি থেমে যায় এবং আমরা দেখতে পাই কাঠুরে এবং ওই পুরোহিত সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো এরপর কাঠুরে যখন ওই পুরোহিতের কাছে যায় এবং বাচ্চাটি নিতে চায়, তখন পুরোহিত বাচ্চাটি দিতে চায় না এবং বলে তোমাকে আমি বিশ্বাস করি না। বাট কাঠুরে তখন বলে, আমার 6টা বাচ্চা রয়েছে, আরেকটা হলে কোনো সমস্যা হবে না, ওকে আমি লালন পালন করতে পারবো। আর তারপর কাঠুরে জানায়, ঠিক আছে, এখনকার দিনে একজন আরেকজনের প্রতি সন্দেহ থাকা অনিবার্য, আসলে মানুষ এখন বিশ্বাসের যোগ্য নেই। তবে তারপর আমি যেটা করেছি আমার অভাবের জন্য আমি লোভে করেছি, আমি খুব লজ্জিত, আসলে আমি নিজেই নিজেকে চিনতে পারিনি। তো এই কথা শুনে পুরোহিত বলে, আমার মনে হয় তোমার উপর বিশ্বাস রাখা যায়, মানুষের উপর এখনো বিশ্বাস রাখা যায়। আর এরপর সে ওই কাঠুরেকে বাচ্চাটাকে দিয়ে দেয় এবং কাঠুরে বাচ্চাটি নিয়ে চলে যায়। আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমার মোটিভ বুঝতে পেরেছো। সিনেমার মেসেজ হচ্ছে যে এই দুনিয়াতে সবাই সত্যবাদী, সবাই সৎ, কিন্তু সবাই নিজেদের ফেভারের সত্য কথা বলে, পুরো সত্য কথা কেউ বলে না। আংশিক সত্য কথা বলে, যে সত্য কথা বলে তার নিজের সমস্যা হবে না বা নিজের ফেভারে যাবে। কেউ মিথ্যা কথা বলে যাতে তার নিজের ফেভারে যায়। তো এইটাই এই সিনেমাতে আজ থেকে 75 বছর আগে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করছি সিনেমাটি তোমরা এনজয় করেছো। যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।